মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 311 রয়েছে মহেশতলা হাই স্কুল এইচএস। তো এই স্কুলটির যে কোশ্চেন সেটটি রয়েছে তার সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিব। তো চলো শুরু করা যাক। সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন। শুরুতে রয়েছে দি চিলড্রেন প্যাচড দি কাইট উইথ এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে অপশন বি লেটার। বাচ্চাগুলি একটি চিঠি দিয়ে ঘড়িটাকে চিটিয়েছিল। এরপরে দি ন্যারেটর ফেল ওভার দি রক্স রেজাল্টিং ইন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, মেকিং এ বিগ হোল ইন দি কাইট। ন্যারেটর যখন পড়ে গিয়েছিলেন, একটি পাথরে ধাক্কা লেগে বা হোঁচট খেয়ে যখন পড়ে গিয়েছিলেন, তখন ওই ঘড়িটার মধ্যে একটা বড় গর্ত সৃষ্টি হয়েছিল। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস। প্রথমে রয়েছে দে হ্যাড টু হারি টু ফিক্স দি কাইট ইফ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ইফের পরে এই যে উই রয়েছে এটাকে দে করতে হবে। ইফ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দি উইন্ড ফেল, বাতাসটা কমে যাওয়ার আগে বা বাতাসটা বন্ধ হয়ে যাওয়ার আগে তারা ঘুড়িটিকে ওপরে পাঠাতে চেয়েছিল, অর্থাৎ আকাশে উড়াতে চেয়েছিল। এরপরে রয়েছে দি বিগ গাইড ওয়াজ কাভার্ড উইথ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে এই লাভলি রেড পেপার, এটা হচ্ছে অ্যান্সার হবে। একটা সুন্দর লাল পেপার দিয়ে হচ্ছে এটা কাভার ছিল ঘুড়িটা, বড় ঘুড়িটা। এরপরে সি এর দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স রয়েছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন দি ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস। বাড়ি থেকে যখন ন্যারেটর ঘড়িটা আনছিলেন তখন কি হয়েছিল। তো অ্যান্সারটা দেখো এখানে রয়েছে এই যে অ্যাজ আই ওয়াজ ব্রিঙ্গিং, তো এই আয়ের জায়গায় লিখতে হবে দি ন্যারেটর, তার আগে হোয়েন কথাটা লিখবো। হোয়েন দি ন্যারেটর ওয়াজ ব্রিঙ্গিং দি কাইট ফ্রম দি হাউস, এরপরে এই যে আই রয়েছে এটা সি করতে হবে, সি ট্রিপড অ্যান্ড ফেল ওভার দি রক্স। এরপরে ফুল স্টপও দিতে পারি বা অ্যান্ড দিয়ে এই যে মাই রয়েছে এটাকে হার করতে হবে। হার এলবো ওয়েন্ট ক্লিয়ার থ্রু দি কাইট মেকিং এ বিগ হোল। তো ন্যারেটর যখন ঘড়িটাকে নিয়ে আসছিলেন বাড়ির থেকে বা বাড়ির ভেতর থেকে যখন বাইরে নিয়ে আসছিলেন, তখন তিনি পাথরের সঙ্গে ধাক্কা লেগে বা হোঁচটকে তিনি পড়ে গিয়েছিলেন এবং তার এলবোটা ঘড়িটাতে গিয়ে একটা বড় গর্তের সৃষ্টি হয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল ঘড়িটা আর কি। এরপর রয়েছে হাউ ডিড দি ন্যারেটর অ্যান্ড ক্লড প্যাচ আপ দি কাইট। ন্যারেটর এবং ক্লড ঘড়িটাকে কিভাবে চিটিয়েছিল। তো চলো অ্যান্সারটা দেখো, এই যে উই প্যাচড রয়েছে, তো উইয়ের জায়গায় আমরা দি ন্যারেটর অ্যান্ড ক্লড এই কথাটা লিখব, দি ন্যারেটর অ্যান্ড ক্লড। এরপরে প্যাচড থেকে লিখব প্যাচড দি কাইট আপ উইথ দি লেটার এ সিট অন ইচ সাইড অ্যান্ড ড্রাইড ইট বাই দি ফায়ার। এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিন রয়েছে এবং এটি রয়েছে মাই ওন ট্রু ফ্যামিলি থেকে। প্রথমে এমসিকিউ প্রশ্ন রয়েছে দি পোয়েট ওয়াজ লুকিং ফর এ অর অ্যান, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ, মেল ডিয়ার। তো কবি খুঁজছিলেন একটি স্ট্যাগ মানে পুরুষ হরিণ, তাই জন্য মেল ডিয়ার অ্যান্সার। এরপরে দি পোয়েটস সিক্রেট ওয়াজ ইন দি ড্যাশ, কবির যে সিক্রেট বা গোপন ব্যাপারগুলি সেগুলো ছিল, অ্যান্সার হচ্ছে ডি ওমেন্স ব্যাগ। বৃদ্ধা মহিলার যে ব্যাগটি ছিল, ছোট্ট ব্যাগটা, তার মধ্যে কবির গোপন জিনিসগুলো বা কবির সিক্রেটগুলো ছিল। এরপরে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন। প্রথমে রয়েছে ইন হোয়াট কন্ডিশন ডিড দি পোয়েট ফাইন্ড দি ওল্ড ওমেন। কবি কীরকম অবস্থায় বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। তো এখানে কবির অবস্থাটা জিজ্ঞাসা করা হচ্ছে, তো অ্যান্সারটা হবে ওয়ান্স দি পোয়েট ক্রিপ্ট ইন অ্যান ওক উড লুকিং ফর এ স্ট্যাগ অ্যান্ড দেয়ার হি মেট দি ওল্ড ওমেন। তো কবি একটি পুরুষ হরিণের খোঁজে তিনি গিয়েছিলেন ওক গাছের বনের মধ্যে এবং সেখানে বৃদ্ধা মহিলার সঙ্গে দেখা করেছিলেন। তো এখানে যদি বৃদ্ধা মহিলার অবস্থাটার কথা জিজ্ঞাসা করে তাহলে কিন্তু এখানে রয়েছে এই নবিলি স্টিক অ্যান্ড র্যাগ, অর্থাৎ বৃদ্ধা মহিলা থুত্তুরে ছিল এবং হাতে লাঠি ছিল এবং ছেঁড়া জামা কাপড় পরেছিল, এটা যদি বৃদ্ধা মহিলার অবস্থাটার কথা জিজ্ঞাসা করে। এরপরে রয়েছে হোয়াট উড হ্যাপেন টু দি পোয়েট ইফ হি ফেলড টু মেক দি প্রমিস। কবি যদি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে তার কি হবে। অ্যান্সারটা ইফ দি পোয়েট ফেলড টু মেক দি প্রমিস হি উড বি কাভার্ড বাই দি ব্ল্যাক
oak bark and be rooted among the oak trees. যদি কবি প্রমিস করতে ব্যর্থ হন তাহলে ওক গাছের যে কালো ছালগুলো সেগুলো তাকে ঘিরে ফেলবে এবং তাকে সেখানেই চাপা দিয়ে দেবে আর কি। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা বলে দিই। নিউ দিল্লি দিয়ে কোলন দেওয়া রয়েছে, তাহলে একটা রিপোর্ট আকারে দেওয়া আছে, বোঝাই যাচ্ছে। তো চলো মানেটা দেখে নিই। ডোন্ট গেট অ্যালার্মড, অর্থাৎ আতঙ্কিত হবেন না বা চিন্তিত হবেন না। The good news is refined vegetable oils used by virtually all middle-class Indian families for cooking have negligible trans fat and are therefore safe. তো বলছে ভালো যে খবরটা সেটা হচ্ছে ভেজিটেবল রিফাইন্ড অয়েল, অর্থাৎ রিফাইন্ড তেলগুলো যেগুলো ভারতীয় মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রায়ই ব্যবহার হয় রান্নার জন্য, সেটা হচ্ছে খুব কম মাত্রায় বা অতি সামান্য মাত্রায় ফ্যাট রয়েছে এবং তাই জন্য এটা হচ্ছে নিরাপদ একটা তেল। এরপরে রয়েছে ল্যাবরেটরি টেস্টস কন্ডাক্টেড বাই দিল্লি বেসড সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট, যেটা শর্ট ফর্ম হচ্ছে CSE, on 21 different brands of refined vegetable oils, soybean, sunflower, groundnut, mustard, coconut, olive, sesame and palm, have found that almost all of them have trans fat levels well within limits permitted in the US and Denmark. তো ল্যাবরেটরিতে একটি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে, যেটা হচ্ছে এই সংস্থা পরীক্ষাটা চালিয়েছিল, সেটা হচ্ছে 21টা বিভিন্ন ধরনের রিফাইন্ড অয়েলের যে ব্র্যান্ডগুলি রয়েছে সেগুলোর ওপর পরীক্ষা চালিয়েছিল, যেগুলোর মধ্যে কিছু দেওয়া রয়েছে এখানে: সয়াবিন, সানফ্লাওয়ার, গ্রাউন্ডনাট, মাস্টার্ড, কোকোনাট, অলিভ, সিসাম অ্যান্ড পাম। এই সমস্ত যে তেলগুলোর ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে কি, হ্যাভ ফাউন্ড দ্যাট অলমোস্ট অল অফ দেম হ্যাভ ট্রান্স ফ্যাট লেভেলস ওয়েল উইথিন লিমিটস পারমিটেড ইন দি US অ্যান্ড ডেনমার্ক। অর্থাৎ US এবং ডেনমার্কের যে পারমিট রয়েছে যেটা হচ্ছে ফ্যাট লেভেলের, তার মধ্যেই রয়েছে, অর্থাৎ ফ্যাটটা লিমিটে রয়েছে সমস্ত তেলগুলোতেই। দিস লিমিটস সে ট্রান্স ফ্যাট ইন অয়েল শুড নট এক্সিড 2% অফ দি টোটাল অয়েল। বলছে পুরো তেলের 2%-এর বেশি ফ্যাট থাকা উচিত নয়, এই লিমিটটা বলে। অনলি 2 brands have been found to exceed that limit. কেবলমাত্র 2টি ব্র্যান্ডে দেখা গেছে যে এই ফ্যাটের লেভেলটা কিন্তু ক্রস করেছে, অর্থাৎ 2%-এর বেশি। দে আর শালিমার ক্লাসিক বাসমতি রাইস ব্র্যান্ড অয়েল উইথ ট্রান্স ফ্যাট কন্টেন্ট অফ 3.3%, যার মধ্যে রয়েছে শালিমার ক্লাসিক বাসমতি রাইস ব্র্যান্ড অয়েল, তাতে ফ্যাটের পরিমাণ 3.3%, অ্যান্ড সফোলা গোল্ড ব্লেন্ডেড অয়েল উইথ 2.4% ট্রান্স ফ্যাট, এবং এই যে ব্র্যান্ডটা এখানে 2.4% ফ্যাট রয়েছে। স্পিকিং টু TOI চেয়ারম্যান অ্যান্ড চিফ কার্ডিওলজিস্ট অফ এসকর্টস হার্ট ইনস্টিটিউট Research Center, Dr. Ashok Seth said, all oils are not bad. In fact, oil is needed by our body for absorption of food. বলছে ডক্টর অশোক সেঠ, যে কিনা চেয়ারম্যান অ্যান্ড চিফ কার্ডিওলজিস্ট অফ এসকর্টস হার্ট ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার এখানের, তো তিনি বলেছেন সমস্ত ধরনের তেল কিন্তু খারাপ নয়। খাবার অ্যাবজর্পশনের জন্য তেল কিন্তু প্রয়োজন আমাদের দেহে। বনস্পতি ইজ ব্যাড বাট ভেজিটেবল রিফাইন্ড অয়েলস আর গুড। বনস্পতি যেটা রয়েছে সেটা কিন্তু ভালো না, সেটা খারাপ, কিন্তু ভেজিটেবল রিফাইন্ড অয়েলগুলো সেগুলো কিন্তু ভালো। ডক্টর অনুপ মিশ্র, ডাইরেক্টর of Diabetes and Metabolic Diseases Department at Fortis Hospitals said, amongst all Indian cooking oils, olive oil, rice bran, soya and canola are healthy. তো অনুপ মিশ্র, যে কিনা ডাইরেক্টর, সে হচ্ছে ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক ডিজিজ ডিপার্টমেন্টের ফর্টিস হসপিটালের, তিনি বলেছেন যে যে রান্নার যে তেলগুলো ভারতবর্ষে সেগুলোর মধ্যে অলিভ অয়েল, রাইস ব্র্যান, সয়া এবং ক্যানোলা এগুলো কিন্তু স্বাস্থ্যসম্পন্ন।
but the quantity of oil consumed by a person per day should be restricted to 3 to 4 teaspoons. তো বলছে যে পরিমাণটা একজন মানুষের প্রত্যেক দিন তেল কনজিউম করা প্রয়োজন বা যেটাতে রেস্ট্রিক্ট করতে হবে সেটা হচ্ছে 3 থেকে 4 টিস্পুন অর্থাৎ 3 থেকে 4 চা চামচ কনজিউম করা উচিত বা গ্রহণ করা উচিত প্রত্যেকটা মানুষের, এর বেশি কিন্তু নয়। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নিই। প্রথমে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস, রয়েছে অয়েল ইজ নিডেড ইন আওয়ার বডি ইন অর্ডার টু ড্যাশ। তো এই যে এখানে রয়েছে ফর অ্যাবজর্পশান অফ ফুড, তো এখানে হবে টু অ্যাবজর্ব, ABSORP, অ্যাবজর্ব ফুড, FOOD। তাহলে এখানে রয়েছে ফর দিয়েছিল, তো এখানে টু দিয়ে রয়েছে, ইনফিনিটিভ হবে, তো এখানে হচ্ছে অ্যাবজর্ব, এটা ভার্ব ফর্ম হলো, এরপরে ফুড। এরপরে রয়েছে রিকমেন্ডেড অয়েল কনজিউমশন শুড বি, এরপরে ড্যাশ রয়েছে, এই যে এখানে রয়েছে শুড বি রেস্ট্রিক্টেড টু 3 to 4 টিস্পুন, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে রেস্ট্রিক্টেড টু 3 to 4 টিস্পুনস। এরপর রয়েছে ডক্টর অনুপ মিশ্র ইজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে ডাইরেক্টর অফ ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক ডিজিজেস ডিপার্টমেন্ট অ্যাট ফোর্টিস হসপিটালস, এটা হচ্ছে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে ক্লাসিফাই দি অ্যাবাভ টেক্সট অ্যান্ড ফাইন্ড আউট এ ক্লু ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার। তো বলছে এই যে টেক্সটটা এটা কি ধরনের টেক্সট সেটাকে ক্লাসিফাই করতে বলছে এবং সাপোর্টে একটা অ্যান্সার দিতে বলছে, একটা ক্লু দিতে বলছে যেটা হচ্ছে অ্যান্সারটাকে সাপোর্ট করবে। তো এটা হচ্ছে একটা নিউজ পেপার রিপোর্ট, নিউজ পেপার রিপোর্ট, REPORT, এটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট। এবং যদি সাপোর্টিং স্টেটমেন্ট বলা যায় তাহলে কিন্তু এইখানটা বলা যাবে স্পিকিং টু TOI, তো এখান থেকে পুরো এই যে প্যারাটা রয়েছে গুড পর্যন্ত পুরোটা লিখতে হবে, তাহলে স্পিকিং থেকে গুড পর্যন্ত লিখে দিলে সাপোর্টিং স্টেটমেন্টটা হয়ে যাবে। এছাড়াও আমরা প্রথমেই দেখেছিলাম যেখানে আনসিনটা শুরু সেখানে হচ্ছে নিউ দিল্লি দিয়ে তারপরে শুরু রয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রিপোর্ট। এরপরে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। প্রথমে রয়েছে রাইট দি কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দি ব্ল্যাঙ্কস, রয়েছে কলকাতাস মোহাম্মদ সাইল আক্তার, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে হ্যাড বিন প্রিপেয়ারিং ফর দি জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, যেটা শর্ট ফর্ম হচ্ছে জি, সিন্স ক্লাস 10। বলছে ক্লাস 10 থেকে কলকাতার যে মোহাম্মদ সাইল আক্তার সে প্রস্তুতি নিচ্ছিল এই জয়েন্ট এন্ট্রান্স এক্সামের জন্য, অর্থাৎ জি পরীক্ষাটার জন্য। বাট হি, এরপরে ড্যাশ রয়েছে, এখানে হবে ড্রিমস এ নিউ ড্রিম, কিন্তু সে এখন একটা নতুন স্বপ্ন দেখছে ইনস্টেড পরিবর্তে, অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পরিবর্তে সে হচ্ছে এখন নতুন একটা স্বপ্ন দেখছে। অ্যান্ড গোজ, এবং যাই ফর দি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, সে এখন এখানে যায়। এরপরে রয়েছে 5 দাগের এতে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, রয়েছে এভার সিন্স, জব চার্নক অ্যান্ড প্রবেবলি ইভেন, এরপরে ড্যাশ হিম রয়েছে, এখানে হবে বিফোর হিম, বিফোর হিম, মেন ফ্রম ডিস্ট্যান্ট ল্যান্ডস কেপ্ট অ্যারাইভিং ড্যাশ কলকাতা, এখানে হবে ইন কলকাতা সিকিং টু মেক এ ফরচুন। তো বলছে এভার সিন্স জব চার্নক, অর্থাৎ জব চার্নকের সময় থেকে, অ্যান্ড প্রবেবলি ইভেন বিফোর হিম, সম্ভবত তারও আগে থেকে, মেন ফ্রম ডিস্ট্যান্ট ল্যান্ডস, বিভিন্ন দূরবর্তী অঞ্চল থেকে বা দূরবর্তী জায়গা থেকে বা দেশ থেকে, কেপ্ট অ্যারাইভিং, মানুষেরা এসেছে, ইন কলকাতা, কলকাতাতে, সিকিং টু মেক এ ফরচুন, ভাগ্য পরিবর্তন করার জন্য বা ভাগ্য তৈরি করার জন্য, অর্থাৎ ভবিষ্যতে কিছু ভালো করার জন্য তারা এসেছে। ওয়ান সাচ মেন অ্যারাইভড অ্যাট দি কলকাতা পোর্ট, তো একজন এরকমই মানুষ কলকাতা বন্দরে এসেছিলেন, ড্যাশ জিনোয়া, এটা হচ্ছে ফ্রম জিনোয়া, ফ্রম জিনোয়া ইটালি, তো ইটালির কোনো একটা জায়গা হবে হয়তো, জিনোয়া থেকে, ইটালির জিনোয়া থেকে এসেছিলেন, ভায়া লন্ডন, লন্ডন হয়ে, সামটাইমস অ্যারাউন্ড 1917, 1917 সালের দিকে। এরপরে বিয়ের দাগে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, প্রথমে রয়েছে হোয়াট এ হরিবল এক্সপিরিয়েন্স, এটা হচ্ছে অ্যাসারেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে, তো এটাকে অ্যাসারেটিভ সেন্টেন্স করলে হবে ইট ওয়াজ এ ভেরি হরিবল এক্সপিরিয়েন্স, হরিবল এক্সপিরিয়েন্স, EXPERIENCE।
তাহলে অ্যান্সারটা হবে ইট ওয়াজ এ ভেরি হরিবল এক্সপিরিয়েন্স। এরপর রয়েছে নান বাট মাই মাদার ক্যান সলভ দিস প্রবলেম। অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে বলা রয়েছে। তো নান বাট দিয়ে থাকলে বা নাথিং বাট দিয়ে থাকলে সেটাকে অ্যাফার্মেটিভ করতে বললে শুধুমাত্র এই নান বাটের জায়গায় অনলি হয়ে যাবে। তো অনলি করে দিলাম এবং বাকিটা যা আছে পুরো লিখে দেবো, অ্যান্সারটা কমপ্লিট হয়ে যাবে। অনলি মাই মাদার ক্যান সলভ দিস প্রবলেম। এরপর রয়েছে ইন্টারনেট ইজ ওয়ান অফ দি মোস্ট ইউজফুল থিংস ইন টুডেজ লাইফ। পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে, তাহলে ওয়ান অফ দি দিয়ে রয়েছে, সুপারলেটিভ ডিগ্রিতে রয়েছে ওয়ান অফ দি দিয়ে রয়েছে, তার মানে ভেরি ফিউ দিয়ে শুরু হবে, ভেরি ফিউ, ভেরি ফিউ। এরপরে থিংস ইন টুডেজ লাইফ, থিংস ইন টুডেজ লাইফ। এরপরে আর হবে লাইফ আর, এরপরে অ্যাজ, এরপরে হচ্ছে যে ইউজফুল অর্থাৎ অ্যাডজেক্টিভটা রয়েছে তার পজিটিভ ফর্ম ইউজফুল, এরপরে অ্যাজ ইন্টারনেট, INTERNET। তাহলে অ্যান্সারটা হলো ভেরি ফিউ থিংস ইন টুডেজ লাইফ আর অ্যাজ ইউজফুল অ্যাজ ইন্টারনেট। এরপর রয়েছে রজার ফেডেরার এ টেনিস আইকন শকড দি ওয়ার্ল্ড উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে রজার ফেডেরার, যেরকম রয়েছে প্রথমে লিখে দেবো সাবজেক্টটা রজার ফেডেরার। এরপরে লিখবো এই যে কমা রয়েছে এই জায়গাটায় লিখবো হু, এরপরে ইজ, হু ইজ, এরপরে যা আছে এ টেনিস আইকন শকড দি ওয়ার্ল্ড উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট, যা আছে পুরোটা লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হবে রজার ফেডেরার হু ইজ এ টেনিস আইকন শকড দি ওয়ার্ল্ড উইথ হিজ রিটায়ারমেন্ট অ্যানাউন্সমেন্ট। তাহলে এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দিয়ে দিলাম, এবং এর আগের যে পেজগুলি রয়েছে সেই পেজগুলির সমাধান আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্টটি রয়েছে, দেখে নিতে পারো। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরে ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।